আমার প্রিয় ছাত্রছাত্রী, আহ, আমি এই মুহূর্তে মনের মলাট চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত দর্শকবৃন্দ, আমার ছাত্রছাত্রী, শ্রদ্ধেয় শিক্ষক এবং গুরুজন বাকি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর আমি যেহেতু আহ, আমার রানওয়ে কাইটের অ্যানাটমি কাজটা করছিলাম, আমি আজ পার্ট 3 শুরু করছি। এবং চলো আমরা বোর্ড ওকে যাই এবং দেখি কাজটা আমরা কীভাবে করতে পারি। আচ্ছা, প্রথমে দেখো 7 আমরা আগের দিন যেটা করেছিলাম, আগের দিন আমরা 6 অবধি করেছিলাম, এবার আমি 7 থেকে অ্যানাটমি করছি। দেখো, নেচার নেচার অফ ফিলিপা অ্যান্ড ক্লড। আচ্ছা, ফিলিপা এবং ক্লডের ফিলিপা ফিলিপা অ্যান্ড ক্লডের এবং ক্লডের ক্লডের ধরন, তাদের ধরনগুলো কেমন, তারা তাদের নেচারটা কেমন বা তাদের ধরনটা কেমন, এটা আমরা বুঝে নিই। আচ্ছা, এসো। প্রথমত, তারা দুজনে দে নেভার কোয়ার্ড ইচ আদার, তারা একে অপরের সঙ্গে কখনো ঝগড়া করতো না। তারা ভাই বোন খুব মিলেমিশে থাকতো। এই কথাটা তারা বলছে যে তারা কখনো নিজেদের সঙ্গে ঝগড়া করতো না। তাহলে উত্তর হবে নেভার কোয়ারেন্ট। আচ্ছা, বিটুইন ইচ আদার, বিটুইন ইচ আদার, তারা তারা নিজেরা কখনো নিজেরা কখনো ঝগড়া করতো না, ঝগড়া করতো না। দেখো, এটা বুঝতে পেরেছো কিনা? তারা নিজেরা কখনো কিন্তু ঝগড়া করতো না। তবে ঝগড়া করার একটা আলাদা মজা আছে, আনন্দ আছে। ভাই বোনের সঙ্গে খুনসুটি ঝগড়ার মজা যেমন আলাদা, তেমনি স্কুলে বন্ধু বান্ধবদের সঙ্গে ঝগড়া, তার খুনসুটি, তার পরিমণ্ডল এবং স্যার বা ম্যাডামরা বিচার করা, তার একটা আনন্দ। কিন্তু তার একটা সীমা থাকা উচিত এবং সেই সীমার মধ্যে সব কিছুই চলে। সীমা থাকলে সব কিছুই মার্জনীয় এবং সব কিছু বিচার্য। আচ্ছা, তাহলে দেখে নাও, তাহলে ফিলিপা এবং ক্লডের ধরন কেমন ছিল? না, তারা কখনো নিজেদের মধ্যে ঝগড়া করতো না, কখনো তারা ঝগড়া করতো না, এটা বুঝে নাও। তাহলে উত্তর হবে নেভার কোয়ারেল বিটুইন ইচ আদার, তারা একে অপরের সঙ্গে কখনোই ঝগড়া করতো না। আচ্ছা, আরো একটা ধরন আছে, ফিচার্স আছে, দেখো। এইগুলো একটু একটু করে দেখে নিলে আমার সমস্ত প্রশ্নগুলো আমি ঠিকঠাক বুঝতে পারবো, এবং বুঝতে পারলে আমার পক্ষে উত্তর করাটা এমন কিছু বড় কাজ নয়। তারপরে দেখো, বাট দে, দে মানে কারা? ফিলিপা এবং ক্লড। দে কোয়ারেড, দে কোয়ারেড উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন, মেইনল্যান্ড চিলড্রেন। আচ্ছা দেখো, তারা
প্রধান প্রধান ভূভাগের ছেলেদের সাথে ঝগড়া করতো। দেখো, তার মানে এই নয় যে তারা ঝগড়া করতো না, তারা ঝগড়া করতো। শিশু সুলভ আচরণে যে আচরণ আর সব 5টা শিশুর মধ্যে থাকা উচিত তাদের মধ্যেও ছিল, কিন্তু তারা নিজেদের মধ্যে ঝগড়া করতো না। তার একটা প্রাসঙ্গিকতার দিক ছিল। তার কারণ হচ্ছে নিজেদের মধ্যে তারা কী করে ঝগড়া করবে, কারণ ওই টোটাল দ্বীপে তারা মাত্র দুজন, তাই নিজেদের সঙ্গে ঝগড়া করলে তাদের খেলার সঙ্গীটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, তাই তারা নিজেদের মধ্যে ঝগড়া করতো না। কিন্তু যখন শীতকালে তারা মেন ভূভাগে চলে যেত, যখন তারা আর আইল্যান্ডে থাকতে পারতো না বা লাইট হাউসে থাকতে পারতো না, দীঘা মনে থাকতে পারতো না, সেই সময় মেন ভূভাগ থেকে তারা মেন ভূভাগে চলে যেত। সেই মেন ভূভাগের ছেলেদের কাছ থেকে থাকার সময় তারা কিন্তু ঝগড়াটা চুটিয়ে করতো, যেটা আইল্যান্ডে করতে পারতো না সেটা ওখানে গিয়ে করতো। সেটা লেখিকা তিনি পরিষ্কারভাবে মানে বলে দিয়েছেন যে তারা উইন্টারে গিয়ে ঝগড়া করতো। আচ্ছা, তাহলে এই অবধি বোঝা গেছে। আরেকটা নেচার দেখো, আরেকটা ব্যাপার হচ্ছে আহ, তারা না উম, তাদের বাবাকে জিজ্ঞাসা করতো। তাহলে দে আস্ক দেয়ার ফাদার দে আস্ক দেয়ার ফাদার অ্যাবাউট দ্য রিলেশন রিলেশন তারা দেখো, দে আস্ক দেয়ার ফাদার অ্যাবাউট দ্য রিলেশন, তাহলে তারা তারা তাদের তাদের বাবাকে সম্পর্ক নিয়ে প্রশ্ন করতো। এবং প্রশ্ন করাটা স্বাভাবিক, কারণ প্রত্যেক বাচ্চার কারণ কারণ না কারণ সবারই রিলেশন আছে। রিলেশন বলতে রিলেটিভস আছে, দে হ্যাভ লট অফ রিলেটিভস, সামহাউ দে হ্যাজ আঙ্কেল, দে হ্যাজ আন্টি, দে হ্যাজ ব্রাদার, দে হ্যাজ সিস্টার্স, দে হ্যাজ এল্ডার ব্রাদার্স, দে হ্যাজ younger sisters, nephew, niece, every types of relatives they have, but actually they have nothing, তাদের কিছু ছিল না, তাদের কোনো রকমই কোনো সম্পর্ক ছিল না। তাই তো তাদের বাবাকে এই সম্পর্কের ব্যাপারে তারা জিজ্ঞাসা করতো। তারা কিন্তু জিজ্ঞাসা করতো, বাবা আমাদের কেন কোনো সম্পর্ক নেই, আমাদের কেন কোনো রিলেটিভস নেই। তার বাবা হয়তো তাদের কোনো উত্তর দিত না, কিন্তু তারা এই বিষয়ে তার বাবাকে জিজ্ঞাসা করতো। তাহলে এটা বুঝলাম, দে আস্ক দেয়ার ফাদার অ্যাবাউট দ্য রিলেশন, তারা তাদের বাবাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেন। আচ্ছা, এটা হচ্ছে দেখো নেচারটা অনেকটা একটা নেচার, মানে এমসিকিউ ট্রু ফলসের জন্য এটা জানাটা অত্যন্ত জরুরি। তারপর দেখো, তারপর হচ্ছে তাদের আরেকটা নেচার কি, তাদের আরেকটা নেচার হচ্ছে যে তারা এনজয় ইচ আদার এনজয় ইচ আদার আদার ভেরি মাচ আদার ভেরি মাচ আফটার সরি ভেরি মাচ আফটার কামিং মিমি and Dick মিমি and Dick in আইল্যান্ড। দেখো, এটা বুঝতে পেরেছি কিনা, দেখো তার মানে কি,
এনজয় ইচ আদার ভেরি মাচ আফটার কামিং মিমি অ্যান্ড ডিক ইন আইল্যান্ড। আইল্যান্ডে মিমি অ্যান্ড ডিক আসার পরে তারা একে অপরের সাথে নিজেরা খুব মজা করত। এটা হচ্ছে তাদের নেচার। তাহলে তারা খুব মজা করত, খুব মজা করত, মজা করত, মজা করত মিমি আর ডিক আসার পরে। মিমি মিমি আর ডিক আসার পরে, আসার পরে দেখ এটা তাদের নেচারের মধ্যে পড়ে। তাহলে মিমি অ্যান্ড ডিক আসার পরে তারা একে অপরের সাথে খুব মজা করত। তাহলে এটা বোঝা গেল। এবার আমি যাই গেমস। তারা কি কি গেমস খেলতো এইটা একটু লক্ষ্য রাখতে হবে। এইটা এইটা হচ্ছে তারা তাদের এই খেলাগুলো তাদের সেই নির্জন দ্বীপে কাটানোর সময়গুলোতে তারা একে অপরকে সঙ্গ দিত এবং তাদের সেগুলো করতে গিয়ে হয়তো কষ্ট হতো এবং সে কথাও লেখিকা ফিলিপার মধ্য দিয়ে আমাদেরকে ব্যক্ত করেছেন। তাই আমরাও পাই যে তারা সেখানে লোনলি ফিল করত। তাহলে এই গেমস, গেমস খেলা, খেলা দেখি কি কি খেলা তারা সেখানে খেলতো। দেখো দু ধরনের খেলা ভালো করে। এক ধরনের খেলা হচ্ছে তারা দে রান ইন দ্য পাইরেট কেভ। তারা ওই পাইরেট কেভের মধ্যে তারা দৌড়াতো। বেসিক্যালি তারা হাইড অ্যান্ড সিক খেলতো, বাট দ্যাট নট মেনশন হিয়ার। শুধু বলেছেন দে হ্যাভ মেনশন, দ্য রাইটার অনলি মেনশনস দ্যাট অনলি দে রান ইন দ্য পাইরেট কেভ। তারা পাইরেট কেভে দৌড়াতো। দেখো তাহলে প্রথমটা হচ্ছে টু রান, টু রান পাইরেট কেভ, পাইরেট কেভ, পাইরেট কেভ। তাহলে দেখো জলদস্যুদের গুহায়, জলদস্যু, জলদস্যুদের গুহায়, গুহায় তারা দৌড়াতো। দেখো এটা বুঝতে পেরেছি কিনা। বেসিক্যালি সেই আইল্যান্ডগুলোতে প্রচুর ফাঁকা গুহা ছিল এবং সেই গুহাগুলোতে বহু পুরনো দিনে জলদস্যুর যখন উৎপাত ছিল, যখন জলদস্যুরা ওই গুহাগুলোতে আস্তানা গাড়ত, সম্পদ লুকিয়ে রাখত। তাই এখানে সেই গুহাতে যখন তারা যেত তখন সেই লম্বা বিস্তীর্ণ ভূমিতে, সেই গুহার আশপাশের জায়গাগুলোতে তারা দৌড়াতো, তারা দৌড়াদৌড়ি করতো। সেই কথাটা লেখিকা এখানে উল্লেখ করেছেন যে তারা দুজনে কি খেলতো, দৌড়াদৌড়ি খেলতো। হয়তো মেবি দে প্লে দ্য গেম অফ হাইড অ্যান্ড সিক, বাট দে আর রান ইন দ্য পাইরেটস গেম। সেই পাইরেটকে তারা দৌড়াতো, যেটা কবি বা লেখক এখানে উল্লেখ করেছে। আরেকটা খেলা খেলতেন। কি খেলা? দেখ আরেকটা খেলা তারা খেলতো। সেই খেলাটা হচ্ছে দে সিগন্যালিং ইচ আদার বাই দ্য কাইট অ্যাজ শিপরেক মেরিনার্স। তাহলে দেখো তারা একটা খেলতো কি, শিপ, শিপ রেক, শিপ রেক, শিপ রেক মেরিনার্স, মেরিনার্স সিগনালিং, signaling to each other, to each other with kites, kites। দেখো জাহাজ ডুবি নায়িকের না, জাহাজ, জাহাজ ডুবি, জাহাজ ডুবি নাবিকের মতো, জাহাজ ডুবি নাবিকের মতো, নাবিকের মতো তারা ঘুড়ি দিয়ে, দিয়ে
সংকেত পাঠাতো, সংকেত পাঠাতো মানে সমুদ্র বিস্তীর্ণ অঞ্চলে জাহাজ ডুবি একটা সাধারণ ঘটনা, জাহাজ তো ডুববেই, এবং সেই সমস্ত জাহাজগুলোতে ফায়ার গান ব্যবহার করা হতো, এবং ফায়ার গান ব্যবহার করলে দূর প্রান্তে থাকা জাহাজগুলো তারা বুঝতে পারতো যে ওইখানে জাহাজ ডুবি হচ্ছে, এবং একটা শুধু ভালো জাহাজ তাদেরকে উদ্ধার করতে যেত। বাট দে হ্যাভ নো ফায়ার গান, তাদের কাছে কোনো ফায়ার গান ছিল না, তাই তারা সেই ফায়ার গানের মতো তারা কি করতো, ঘুড়ি ওড়াতো, এবং ঘুড়ি উড়িয়ে ফিলিপা এবং ক্লড নিজেদের মধ্যে এমন খেলা খেলতো যেন তারা জাহাজডুবি নাবিকের মতো তারা একে অপরকে সংকেত পাঠাচ্ছে ঘুড়ি দিয়ে, ঘুড়ি উড়িয়ে। এবং এই ঘুড়িটা তারা বানানো শিখেছে মেইনল্যান্ডে, যখন তারা উইন্টারের সময় চলে গেছিল, সেই সময় মেইনল্যান্ডে যাওয়ার পর সেখানে ঘুড়ি বানানো শিখেছিল, এবং ঘুড়ি বানানোর পরে পরে যখন তারা আবার সামারে আইল্যান্ডে ফিরে আসে, সেই সময় তারা এই ঘুড়ি দিয়ে এই ধরনের খেলাগুলো তারা খেলত। দে স্পেন্ড দেয়ার টাইম with that kites and they enjoy each other by playing shipwreck mariners as shipwreck mariners by signaling to each other through the kites. তাহলে এইভাবে তারা একে অপরের সঙ্গে খেলতো এবং খেলে তাদের সময়গুলো কাটতো। তাহলে আমি কি পেলাম, দুটো খেলা এই গল্পের মধ্যে পেলাম। একটা খেলা হচ্ছে তারা পাইরেট গেমে দৌড়াতো, আর একটা খেলা হচ্ছে জাহাজ ডুবি নাবিকের মতো তারা ঘুড়ি দিয়ে সংকেত পাঠাতো। এই দুটো মনে রেখো এবং ভালো করে একটু দেখো। এটুকু দেখলে দেখবে এখান থেকে আসা প্রশ্নগুলোর উত্তর তোমরা সহজে দিতে পারবে, এবং আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি চেষ্টা করবো কীভাবে প্রশ্নের উত্তর করতে হয় তোমাদের দেখাতে। এর উপরে কাজ একটু বাকি আছে, এইভাবে চলুক, ছোটো ছোটো ভিডিও তোমরা দেখো, ভালো লাগলে আমাকে জানিও। আমার চেষ্টা অব্যাহত থাকবে তোমাদের জন্য। তোমাদের সামনের পরীক্ষা ভালো হোক, এবং আগামী মাধ্যমিক পরীক্ষা তোমাদের ভালো হবে, প্রস্তুতিপূর্ণ হবে, এবং আমি যতটা পারছি আমার দিক দিয়ে বাকি স্যারদের ভিডিও, স্কুলের স্যার ম্যামদের কাছ থেকে, টিউশন স্যারদের কাছ থেকে তাদের মতামত পরামর্শ নিয়ে চলো আমরা সবাই এগিয়ে চলি। সবার ভালো হোক, শুভ হোক, টাটা।